প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি প্রথমেই আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের সাহেবের একটা কবিতার উক্তি আপনাদেরকে শোনাবো। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে ঝরি ফুলিতেছে জল বলিতেছে মাঝি পথ, ছেড়িয়াছে পালকে দরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জুয়ান হো আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে বাড়ি নিতে হবে তরি পার। সবাইকে ধন্যবাদ। তো আমার আজকের বক্তব্যটুকু আপনাদেরকে বলার একটা কারণ হচ্ছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে আমাদের অবস্থা দেখতে পাচ্ছি তা একটা ভীষণ অত্যন্ত খারাপ, এবং সেটা বলে বোঝানোর কোনো এখন ভাষা আমার কাছে নাই যে বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের আমাদের দেশের রাজনীতিক পরিক্রমায় যা চলছে এবং যা হতে চলছে এবং যা হয়ে যাচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক দলের তথাকথিত সংখ্যাগরিষ্ঠ যারা জাতীয়তাবাদী নাম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিরাজমান, তারা প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ বিরোধী নিচ্ছে এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, এবং জনগণের কোনো সমর্থন তো দূরের কথা, জনগণের সমর্থনের তোয়াক্কাও করতেছে না। তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা দেখে বোঝা যাচ্ছে না ওরা কি করতে যাচ্ছে এবং কি চাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার হয়ে থাকে, কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখতে পেলাম যে জুলাই ছাত্র আন্দোলনের ভাইরা যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে এই ফ্যাসিবাদী সরকারকে হটানোর জন্য, তারা তাদের জুলাই বিপ্লবের একটা সাংবিধানিক কাঠামো চাচ্ছে। সেই সাংবিধানিক কাঠামো গণবিপ্লবী যে আপনার অভ্যুত্থানের যে সরকার আসছে এটাই দিচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার সেটাকেই দিতে সম্মতি দিচ্ছে না। আবার বিরোধী দলীয় যারা সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী নামে যারা পরিচিত তারাও দিতে সম্মতি হচ্ছে না। তাহলে তো রাজনীতির যে বিপ্লবী যারা আছে, জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে, তারা তো এখন ফাটাবাসের চিপার অবস্থা হয়ে গেছে। কারণ ওরা জানে, কারণ 1975 সালের 15ই আগস্টের পরে যখন ইন্ডিমিনিটি অ্যাক্ট হয়েছিল, ওটা দিয়ে খন্দকার মোশতাক আহমেদ জাতীয় সংসদ অধিবেশনে ওই বাংলাদেশের সূর্য সন্তানদেরকে উনি ইন্ডিমিনিটি অ্যাক্ট দ্বারা ওদেরকে উনি নিরাপত্তা প্রদান করেছিলেন। কিন্তু 1997 সালের নির্বাচনে আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গঠন করে, তখন 97 সালে ওরা ইন্ডিমিনিটি অ্যাক্ট বাতিল করে ফেলে, তাও আবার বিএনপির মৌন সমর্থনের কারণে। তখন কেউ যদি কোনো জায়গায় আসে যে আপনার একটা কথা আছে না যে মৌনতি সম্মতির লক্ষণ, যেখানে যখন সংসদে ভোট হয়েছিল ইন্ডিমিনিটি অ্যাক্ট অধ্যাদেশ হটানোর জন্য, তখন বিএনপি সেটার মৌন সম্মতি দিয়েছিল বিরোধী দল থাকা সত্ত্বেও। এবং বিএনপির জন্ম যে 15ই আগস্টের পরে যে বিএনপির জন্ম হয়েছিল, সেই বিএনপি সেই সূর্য সন্তানদেরকে ফাঁসি দানে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। সেই পরিক্রমায় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, ওরা তাদের নিরাপত্তার জন্য এই সরকারের কাছে সব দলের কাছে একটা নিরাপত্তা প্রদানের জন্য ওদেরকে ওরা একটা সাংবিধানিক রূপ চেয়েছিল, সাংবিধানিক আকারের রূপ চেয়েছিল ওরা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, ওরা ওদেরকে তত্ত্বাবধায়ক বলে না, একটা গণবিপ্লবের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলের কাছে। কিন্তু সেখানে দেখতে পারলাম তত্ত্বাবধায়ক সরকার সেখানে ওদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দলেরা, বেশিরভাগ রাজনৈতিক দল এটা দিতে সম্মতি দিচ্ছে না। কারণ ওরা জানে কখনো যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে কাউকে ছাড় দেবে না। তাই এই জন্য ছাত্র বিপ্লবী আন্দোলনটা চাইছিল ওদেরকে সাংবিধানিক নিরাপত্তা দিতে। আর যদি এটা দিতে না পারে, তাহলে 15ই আগস্টের মতো যাদের বীর সূর্য সন্তানদেরকে ফাঁসি দিয়েছিল, সেইভাবে যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এখন সংযুক্ত আছে এবং যারা এই আন্দোলন পরিচালনা করেছে, তাদেরকে সেই ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এবং সেটা আওয়ামী লীগ করবে এবং সেটার সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের রাজনৈতিক দল সেটার মৌন সমর্থন দিবে। তা বাংলাদেশের কখনো যারা গণ অভ্যুত্থান করে, তাদেরকে কোন সরকারই কোনোদিনই ওদের সমর্থন দেয় না এবং ওদেরকে ওরা সাহায্য করে না এবং রাজনৈতিক সহযোগিতাও করে না। ওরা তখন একাকিত্ব বরণ করে এবং দেশ থেকে পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করতে হয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন। এই জন্যই 15ই আগস্টের সব বীর শহীদরা, বীর মুক্তিযোদ্ধারা এখন বিভিন্ন দেশে ওদের নির্বাসন জীবন পরিচালনা করতেছেন। তার মধ্যে আমরা একজন দেখতে পারি মেজর ডালিম সাহেবকে, তারপরে খন্দকার আব্দুর রশিদকে, তারপর কর্নেল আপনার রশিদকে,
আপনার রিসালদার মুসলিউদ্দিনকে, মেজর HMB নূর চৌধুরীকে, এরা সবাই জাতির কিন্তু বীর সূর্য সন্তান। আওয়ামী লীগ বিএনপি এখন আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে আসার জন্য নানান পরিক্রমা চালাচ্ছে। তো আমার প্রশ্ন এখানে, আওয়ামী লীগকে নিয়ে না এসে জাতির বীর সম্মান থেকে যারা 15ই আগস্টের মুক্তির মাধ্যমে আপনাদের বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল, ওদেরকে কিনে নিয়ে না আসার জন্য আপনারা কথা বলতেছেন না? ওদেরকে বাংলাদেশের জন্য এখন প্রয়োজন, ওদেরকে নিয়ে আসুন এবং ওদের উপর যে যে অন্যায়ভাবে হত্যা মামলার যে রায় যেগুলা দেওয়া হয়েছে ওগুলাকে পরিহার করে ওদেরকে মুক্তি দেন, ওদেরকে দায় মুক্তি করুন। ওদেরকে দায় মুক্তি করলে বাংলাদেশের দায় মুক্তি হবে, কারণ এরা নিজের জন্য কিছু করে না। ওরা 15ই আগস্ট সফল করেছিল বাংলাদেশের জনগণের জন্য এবং আপনাদের জন্য, যারা আপনার বীর দর্পে বলে ওঠেন স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। আমরাও মানি স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, সেটাকে মানবে না কারণ আমরা সত্যকে স্বীকার করি, এই জন্য মানি। আপনারা সত্যকে স্বীকার করেন না, এই জন্য মানেন না। আর অন্তর্বর্তীকালীন সরকার, এদের মধ্যে তো আওয়ামী লীগের ইন্ডিয়ান র এজেন্ট আছে, সেটা এখন মানে খোলাখুলি দৃশ্যমান আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওদের কাছে কিছু আশা করা যায় না। ওরা এখনো সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে ওদের সম্মান দেবে সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে এবং বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ সেটা করে দেখাবে। 5ই আগস্ট তো হয়েছে, 1975 সালে 15ই আগস্ট হয়েছে, 5ই আগস্ট হয়েছে। এখন আরেকটা একটা মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থানের মুক্তিযুদ্ধ অপেক্ষা করছে জাতির সম্মুখে। সেটা হলো বাংলাদেশে 15ই আগস্টের বীর জওয়ানরা বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ, এবং যারা এটার বিরোধিতা করছেন সবাইকে সেই আওয়ামী লীগের মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে, সেদিন বেশি দূরে নয়। তো আপনারা বলি, আপনারা বিএনপি যারা সংখ্যাগরিষ্ঠ ভাই, আমার রাজনৈতিক দলের যারা ভাই আছেন, আপনারা যে প্রত্যেকটা জিনিস এখন দেশ বিরোধী, আপনারা জনগণ বিরোধী কাজ করতেছে। আপনাদের ওরা ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ভাইরা চাচ্ছে ওদের একটা সাংবিধানিক কাঠামো, জুলাই আগস্টের সাংবিধানিক কাঠামো পাওয়ার জন্য, কিন্তু আপনারা সেটা দিতে আপনারা নারাজ হচ্ছেন, আপনারা দিচ্ছেন না। আপনারা আবার 1972 সালে সে যেটা মানে ইন্ডিয়ার সেই আপনার ওই যে করদ রাজ্যর অধীনে যে সংবিধান তৈরি হয়েছিল 1972 সালের সংবিধান, সেই সংবিধানটা আপনারা চেঞ্জ করতে দিচ্ছেন না। সেটার কারণ কি? আপনারা তো বলেন, আপনারা এখন কথায় কথা বলেন নির্বাচন দিয়ে দেন। আপনারা নির্বাচনে গেলে কি করবেন? আপনারা তো সেই কারেন্টের কুটি চুরি, আবার যে 2001 থেকে 2005 পর্যন্ত আপনারা টানা 4 বার দুর্নীতিতে সারা বিশ্বে 1 নম্বর হয়েছিলেন, সেটাই তো আপনারা হবেন। আপনাদের মধ্যে তো কোনো মানে কোনো 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 মানে আপনারা ওটা কি বলে কোনো চেঞ্জ আসতেছে না আপনাদের রাজনীতিতে। আপনাদের কোন কোন লিডার অমিত শাহের সাথে গোপন মিটিং করেন, বিজেপির মুখ্যমন্ত্রীদের সাথে গোপন মিটিং করেন, সেটা জনগণের সামনে অবশ্যই আসবে এবং সেটা আর বেশি দিন দূরে নয়। আপনাদের রাজনৈতিক যে সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত। মির্জা ফখরুল সাহেব বলে উঠলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আসলে মির্জা ফখরুল সাহেব বয়সবিজ্ঞ, একটু বয়সর্ধ মানুষ। উনি আবার ছাত্র জীবনে বাম আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এই জন্য কোরআনের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। তো কোরআনের সাথে খারাপ রাজনীতির কোনো সম্পর্ক নাই। আর আপনারা গণতন্ত্রকে কোরআন দিয়ে পর্যালোচনা করবেন না। গণতন্ত্রকে যদি পর্যালোচনা করতে হয় তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে গণতন্ত্র পর্যালোচনা করতে হয়। গণতন্ত্র আসছে প্রায় 200 বছর আগে, আর কোরআন শরীফ এটা 200 বছর আগে না আসে না। এটা সমস্ত যত আসমানি কিতাব আছে, আসমানি কিতাবের এক সংস্করণ হয়ে আপনার কোরআন আসছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সবগুলা সংস্করণ একসাথে হয়ে দুনিয়ার জীবন ব্যবস্থা, দুনিয়ার মুক্তির পর দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যার মুক্তির পথ হচ্ছে কোরআন। আপনি সেটাকে মানেন আর না মানেন সেটা আপনার বিষয়। আমরা রাজনৈতিক পরিমণ্ডলে এসে কোরআন দিয়ে অনেক জিনিস আছে, আপনারা বলেন সেটা না, এটা হবে না, এটা হবে না। তো কোরআনের সাথে আপনারা গণতন্ত্রকে টানবেন না। গণতন্ত্রকে যদি আপনারা ব্যাখ্যা করতে চান তাহলে কোরআনের কাছ থেকে আপনাদেরকে শিখতে হবে কিরকম গণতন্ত্র কোরআনে গণতন্ত্র আছে। সেটা আপনাদের ছোট মাথায় ওটা আসবে না, কারণ আপনারা নিজেকে অনেক বড় মনে করেন। আর যে নিজেকে বড় মনে করে সে সব সময় অজ্ঞতার পরিচয় দেয়। আর বড় মানুষের পরিচয় দিতে হলে আপনি যদি নিজেকে ছোট মনে করেন তাহলে আপনি অনেক বিজ্ঞ হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা বড় মানুষের পরিচয় দিবেন না। আপনারা নিজেকে সবসময় অজ্ঞ, মূর্খ বলবো না, ছোট মানুষ মনে করবেন। দেখবেন জনগণ আপনাকে সম্মান দেবে এবং সবচেয়ে বড় যে দুনিয়ার সৃষ্টিকর্তা
আপনার আমার আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তা ঈশ্বর, উনি আপনাকে সম্মান দেবেন। তাই আপনি কোনো একটা কথা বলার আগে জনগণের পালসের দিকে চিন্তা করবেন, জিনিসটা সঠিকভাবে পর্যালোচনা করে তারপর জনগণের সামনে এসে নিজের বক্তব্য উপস্থাপন করবেন। আপনাদের জন্য রাজনীতির আগাগোড়া কোনো কিছু এখনো বোঝা যাচ্ছে না। আপনারা রাজনীতি করবেন কি? আপনাদের কারণে তো বাংলাদেশের সব যারা সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল আছে তারা আজ কষ্টের সম্মুখীন, তারা আজ হত্যার সম্মুখীন, তারা আজ নির্যাতনের সম্মুখীন। আওয়ামী লীগ যদি বিগত 15 বছরে যদি যত সংখ্যক রাজনীতিবিদদের হত্যা করেছে, গুম করেছে, আপনারা তো কম করেন। আপনারা 2001 থেকে 2005 পর্যন্ত আপনারা কি কম হত্যা করেছেন নাকি রেপ দিয়ে? আপনারা তো অনেক চরমপন্থী সর্বহারা, যারা মানে ওদের নাম ছিল, ওরা চরমপন্থী হিসাবে ওরা দল করতো, সর্বহারা নামে ওরা দল চালাইতো। ওদেরকে তো আপনারা ক্রস ফায়ারে নির্মম ভাবে বিনা বিচারে হত্যা করেছেন, সেটার বিচার করবে কে? আপনারা যদি মনে করেন আপনারাই দুয়া তুলসী পাতা, তাহলে আপনারা কি? এটা তো ঠিক না। নিজেদেরকে আপনারা, এখন দেশের সংস্কার চলতেছে, আপনারা নিজেরা আত্মশুদ্ধি করেন। আপনারা কোন রাজনীতি নিয়ে জনগণের সামনে আসবেন? আপনাদের এক এক মন্ত্রীর মুখ, এক এক সম্ভাব্য যারা এমপি প্রার্থী যারা আছে তাদের মুখের কথাবার্তা শুনলে তো মনে হয় ওরা সেই ফেসিবাদী আওয়ামী লীগের টনে কথা বলছে। মনে রাখবেন, আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার কথা বলতেছেন, আপনারাই প্রস্তুত থাকবেন। কারণ ইন্ডিয়ার মুখে মুখে এখন যদি বিএনপি হয়, তাইলে মনে মনে এবং অন্তরে সেই ওদের শেখ হাসিনা এখনো বিরাজমান। তাই ওরা কখনোই ওদের পুরানো বন্ধুকে ছেড়ে আপনাদের মতো গাদ্দারকে নিয়ে ওরা কখনোই, কিছুটা সময়ের জন্য ওরা ওদের নিজের পরিস্থিতি অবস্থা খারাপ, কারণ ইন্ডিয়ান রয়ের এখন বাংলাদেশে ধরা পড়লেই অবস্থা খারাপ। তাই অকুল বাঁচি না অকুল বাঁচি এরকম অবস্থায় ইন্ডিয়া এখন আছে। তাই আপনাদের সাথে একটু সমঝোতা করার চেষ্টা করছে। তো আপনারা মনে রাখবেন, যখনই ওদের সময় আসবে, ওরা যখন 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, আপনাদেরকেও নিমিষেই শেষ করে দেবে, আপনারা কল্পনাই করতে পারবেন না। আমরা তো চিন্তা করেছিলাম না, একটা নির্যাতিত দল, আমাদের বলা হয়েছে যে ওদের সাথে নিজেরা বাংলাদেশের গণ অভ্যুত্থানের আন্দোলনে ওদের সাথে সম্পর্কিত হয়ে আন্দোলন করে। আমরা তো চিন্তা করেছিলাম একটা নির্যাতিত বিশাল বড় একটা দল, ওরা আপনারা এখন জনগণের পক্ষে কাজ করবেন, জনগণের পালস বুঝেন না। আপনারা তো দেখি সেই মানে আওয়ামী লীগের টোনে কথা বলেন, জনগণের সাথে আপনারা মশকরা করেন, আলেম ওলামাদের নিয়ে আপনারা বিদ্রুপ মন্তব্য করেন। সেটা আশা করা যায় না। আপনাদের কারণে এই 15 আগস্টের বীর মুক্তিযোদ্ধারা দেশের তরে ওদের জীবন বাজি রেখে যা কিছু করলো, আপনারা আজ পর্যন্ত তো একটা কথা ওদের নিয়ে বলেন নাই। আপনারা বরঞ্চ ওদেরকে ফাঁসি দিতে আপনারা সহযোগিতা করেছেন। তবে এখন আমাদের পরিস্থিতি অন্যরকম, ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। জনগণের কাছে একটাই দাবি, মেজর ডালিম যে বাংলাদেশের বীর সন্তানরা যারা বহির্বিশ্বে এখন নির্বাসিত জীবন পালন করছে, তারা ইনশাআল্লাহ দেশে আসবেন এবং বিএনপিকে সেই বিচারের সম্মুখীন হতে হবে। কিসের জন্য তাদের এই জীবন আজ বিবনাপন চরম ভাবে আজ এই অবস্থা তাদের হয়েছে? তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন বহির্বিশ্বে। যে দেশের জন্য তারা এত কিছু করলেন, তারা কিছুই পেলেন না। আর আপনারা তো আরাম আয়েশের জিন্দিগি করেছেন। আপনারা এক আওয়ামী লীগের এমপির সাথে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, অথবা ছেলে বিয়ে দিয়েছেন, নতুবা আপনাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক রেখে আপনারা ভালোই টাকা পয়সা কামিয়েছেন, উপার্জন করেছেন। কিন্তু তারা যারা দেশের জন্য কাজ করে গেল, তাদের জন্য তো আপনারা কিছু করলেন না, এবং তারা তো নির্বাসিত জীবন যাপন করলেন। তাই এটার জন্য আপনারাই প্রস্তুত থাকুন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বলবো, আপনারাই আমাদের এই 20 মুক্তিযোদ্ধা সন্তানদেরকে আপনারা দেশে ফিরিয়ে আনুন। যদি না আনেন, তাহলে এই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমরা জানি আপনাদের তলে তলে এখনো প্রত্যেকটা সচিবালয়ে, আপনাদের এখনো আর্মিদের মধ্যে, পুলিশের মধ্যে এখনো আপনাদের সেই ইন্ডিয়ান দালাল, আওয়ামী লীগের দালালরা এখনো বিরাজমান। তাই আপনাদেরকে বলবো, আপনারা ঠিক হয়ে যান, আপনারা সঠিক রাস্তায় আসুন। কারণ 15 আগস্টের সেই বীর মুক্তিযোদ্ধারা, ওরা একটু বয়স হতে পারে, কিন্তু এরা এখনো চির যৌবন আছে। আর ওদের কাজ আগান্বিত করার জন্য আমরা আছি, ইনশাল্লাহ আমরা সেটা করব। আমাদেরকে আপনারা প্রতিহত করতে পারবেন না, বরং জনগণের বাধার মুখে আপনারা প্রতিহত হয়ে সভ্যতার এমন নিচে চলে যাবেন
যেখান থেকে আপনাদেরকে আমাদের লুত আলাইহিস সালামের একটা কম ছিল, কমে লুত, এমন ভাবে আল্লাহ ওদেরকে আমার শাস্তি দিয়েছেন যা চিন্তা করা যায় না। তাই আপনারা এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন আশা করি, ইনশাআল্লাহ। তো আমাদের 15 আগস্টের বীর মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান দিয়ে ওদেরকে দেশে ফিরিয়ে আনুন, এবং ওদের যে বাকিটুকু কাজ, ইন্ডিয়া দালাল মুক্ত, বিএনপি মাফিয়া মুক্ত, সব যে মুক্ত একটা বাংলাদেশ গড়ার প্রয়াসী ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন, সেই আশা ব্যক্ত করে, এবং আমার জুলাই আগস্টের ভাইদের যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ যেন, যারা জীবন দিয়েছেন তারা যেন আল্লাহ যেন তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে, এবং যারা আপনার ওই পঙ্গুত্ব বরণ করেছে তারা যেন আল্লাহ যেন তাদেরকে সবর দান করে, এবং বাংলাদেশ গঠনে তাদের জন্য আরো ভূমিকা রাখতে পারেন। আল্লাহ যেন তাদেরকে সেই শক্তি দান করে, এবং আল্লাহ যেন এই খুনি ফেসিস্ট শেখ হাসিনার রেজিমের হাত থেকে যেন ওদেরকে বাঁচাতে পারে। যেটা তো বিগত হয়েছে, কিন্তু না, এরা এখনো তলে তলে ওদের কাজ চালিয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে ওরা ক্ষমতায় আসার চেষ্টা করছে। তো ওরা নানান ভাবে বাংলাদেশের নানান জায়গায় অ্যাটাক করতেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক গ্রুপ ও গ্রুপ হয়ে। তো আল্লাহ যেন ওদেরকে রক্ষা করেন, এবং 1972 সালের সংবিধান সেটা ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে 34শে জুলাই এইটা সাংবিধানিক রূপ দিয়ে সব দল তার দায় মুক্তি এখান থেকে করবে, এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করবে। নতুবা সেই 15 আগস্টের বীর মুক্তিযুদ্ধের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আমরা যারা বহির্বিশ্বে এই আন্দোলন করেছি, তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করবেন না, সেই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।